নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। আগামী বিধানসভা নির্বাচনে তাদের দলের প্রার্থী তালিকা ঘোষণা করল জনসংঘ পার্টি। আজ 30শে মার্চ ঐতিহাসিক ভারত সভা হলে জনসংঘ পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করল। আগামী নির্বাচনে যারা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনসংঘ পার্টির পক্ষ থেকে আজ ভারত সভা হলে প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি সাংবাদিক সম্মেলন করা হয়, যেখানে কেন জনসংঘ পার্টি রাজনীতির আঙিনায় নির্বাচনে লড়তে চায় সেই সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন দলের জেনারেল সেক্রেটারি রাজকুমার মিশ্র ও অর্গানাইজেশন সেক্রেটারি কৃষ্ণেন্দু বিশ্বাস ওরফে রাজা। এছাড়া আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আজকের ঘোষিত প্রার্থীরা ছাড়াও দলের আগামী দিনে যারা নেতৃত্বের ভার বহন করবে সেই সকল কর্মীরা। আজ মোট 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো। তাদের মধ্যে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থেকে লড়বেন সুদিন দাস, মেমারি থেকে লড়বেন নীলিমা হালদার, মালদা থেকে রোজি সরকার, কাকদ্বীপ থেকে বিমলেন্দু সি, কুলপি থেকে অমিত মাঝি, খড়গপুর টাউন থেকে মনোজ কুমার প্রসাদ, খড়গপুর গ্রামীণ থেকে নাজির হোসেন, মেদিনীপুর টাউন থেকে জি রবি কুমার, দাঁতন থেকে সঞ্জু পূজারি, নারায়ণগড় থেকে দিলীপ দাস, এগরা থেকে পূর্ণচন্দ্র বেরা, ঝাড়গ্রাম থেকে নারায়ণ রঞ্জন মাহাতো, খেজুরি থেকে সুব্রত পাইক, মহিষাদল থেকে কৌশিক দাস, মেটিয়াবুরুজ থেকে রাকেশ ভার্মা এবং ভবানীপুর ও দমদম এই 2 কেন্দ্র থেকে লড়বেন রবি সিং। এখন কড়া খবরে শুনুন আজ সাংবাদিক সম্মেলনে কি বললেন দলের জেনারেল সেক্রেটারি রাজকুমার মিশ্র ও অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি কৃষ্ণেন্দু বিশ্বাস ওরফে राजा। जो जनसाधारण का अपना अधिकार है, जो हम लोग के संविधान में दिया हुआ, उसको लेकर लड़ते हैं। क्योंकि हम लोग बहुत छोटा स्तर पे आ गए। एक समय बहुत बड़े हम लोग दल थे, जब हमारे सनातन मुखर्जी थे। उसके बाद से बीजेपी बनने के बाद हम लोग छोटे में आ गए, तो हम लोग छोटे स्तर से लड़े। तो लड़ने का मतलब ये नहीं कि हम लोग बीजेपी का वोट करना या टीएमसी को सपोर्ट करना, ऐसा कुछ नहीं। अपना हम लोग एजेंडा है जिसमें हम लोग चाहते हैं कि भारत के भारतीय हर नागरिक को, हिंदू मुस्लिम क्रिश्चियन सिख ईसाई कोई भी हो, उनको पूरा एकदम बिना मूल्य में शिक्षा स्वास्थ्य लाभ मिले और नारी का सुरक्षा 24 घंटा मिले। हर विधानसभा क्षेत्र में एक महिला नारी पुलिस थाना हो, 24 घंटा महिला पुलिस का पेट्रोलियम हो। ये हम लोग का अपना अलग डिमांड है जो कि चाहिए। इसमें हम लोग किसी और दल का कोई लेकर उतरे नहीं है। মেন আমাদের যে 7টা পয়েন্ট আমি বলে দিচ্ছি, আমাদের বলছি। ফার্স্ট হচ্ছে ভারতের প্রত্যেকটা নাগরিককে সম্পূর্ণ বিনামূল্যে প্রাইমারি থেকে সমস্ত ধরনের উচ্চশিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে চিকিৎসা পরিষেবাকে সম্পূর্ণ বিনামূল্যে আনতে হবে। থার্ড, প্রত্যেকটা বিধানসভায় একটি করে সম্পূর্ণ নারী পরিচালিত মহিলা থানা দিতে হবে। ফোর্থ, মেন এজেন্ডাগুলো। 4 নম্বরে হচ্ছে চাষিকে সম্পূর্ণ বিনামূল্যে বীজ, সার এবং কীটনাশক সরবরাহ করতে হবে। 5 নম্বর হচ্ছে একদম সাধারণ থেকে কর্পোরেট সমস্ত অসংগঠিত শ্রমিক এবং কর্মচারীকে সংগঠিত করতে হবে। 6 নম্বর হচ্ছে যেটা এখনো পর্যন্ত কেউ তোলেনি, সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গ এবং বিকলাঙ্গদের জন্য সরকারি বেসরকারি ক্ষেত্রে রিজার্ভেশন দিতে হবে। এছাড়া আরও কিছু এজেন্ডা আছে যেগুলো আমরা লাস্ট হচ্ছে যেটা তুমি বলতে পারবে, সেটা হচ্ছে পুলিশ প্রশাসনকে রাজনীতি, পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করতে হবে। যখন কৃষকদের নিয়ে আপনারা বলছেন, এবছর সব থেকে প্রাকৃতিক বিপর্যয় হয়নি, কিছুই হয়নি, তা সত্ত্বেও দেখা যাচ্ছে আলুর দাম তলানিতে। বিঘা প্রতি আলু চাষ করে একটা চাষি 20,000 টাকা পর্যন্ত ক্ষতি মুখে পড়েছে। সেখানে রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, কোনো উদ্যোগ নেয়নি। সেখানে জনসংঘ পার্টি কী চিন্তা ভাবনা করছে তাদের জন্য? এই যে প্রথমে বললাম যে বীজ, সার এবং কীটনাশক, তাহলে চাষির জমিতে কী থাকলো, তার শ্রমটা থাকলো, রাইট? যদি টোটাল জিনিসটা সে বিনামূল্যে পায়, এটা তার জন্মগত অধিকার, কিন্তু প্রত্যেকটা স্বাধীন দেশে তাই পায়। তাহলে চাষি সুইসাইড করা বা প্রাকৃতিক দুর্যোগে তার লস করার কোনো জায়গাই নেই। আর এই দাবিগুলো আমরা বলছি না যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন আমরা দেবো, আমরা বলছি আমাদের সঙ্গ দিন, আমরা সরকারকে বাধ্য করবো এই দাবিগুলো পূরণ করব। কিন্তু রাজাবাবু, একটু আগে আমি একটা প্রশ্ন করেছিলাম যে কেন্দ্র এবং রাজ্য তাদের সংঘাতের মধ্যে আপনাদের ছোট্ট মানে আপনি একদিকে আপনি যদি দেখেন যে কেন্দ্রে বিজেপি অনেক বড় একটি দল, একটি শক্তিশালী দল, এবং রাজ্যের শাসক দল তৃণমূল। তো সেক্ষেত্রে আপনারা এত ছোট সংগঠন নিয়ে এদের সিস্টেমের মধ্যে আপনারা ঢুকবেন কী করে এই সংঘাতে? দেখুন, প্রথমে হচ্ছে আমরা ক্ষমতায়নের জন্য রাজনীতিতে আসি না, আমরা সাধারণ মানুষের তার যে জন্মগত অধিকার যেগুলো সেইগুলো জানানোর জন্য এসেছি। এবং আপনারা যারা প্রেস আছেন, প্রেস হচ্ছে সেই জায়গায় প্রধান ভূমিকা গ্রহণ করুক, এটা আমরা চাই। কারণ
দায়িত্বটা তাদেরই, সাধারণের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, 1947 থেকে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের 99.99% মানুষ জানে না তার জন্মগত অধিকার, এই অধিকারগুলো জনসংঘ পার্টি তুলে আনছে। এই অধিকারগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কোন প্রতীকে লড়বেন আপনারা? এটা আমাদের এখনো পার্মানেন্ট সিম্বল এখনো যেহেতু হয়নি, নির্বাচনী কমিশন সেটা নিয়ে নিতে হবে। আপনাদের যে ক্যান্ডিডেট লিস্ট আজকে যে বেরিয়েছে তাতে কোনো রকম মুসলিম ধর্মাবলম্বী কেউ আছেন ক্যান্ডিডেট? হ্যাঁ, অবশ্যই আছেন। খড়গপুর গ্রামীণ থেকে মিস্টার নাজির হোসেন। মধ্যে আমরা জানছি না কে কী করেছে, কে কী করছে। প্রথমও বলেছি, একটু আগেও বলেছি যে জন্মগত যে অধিকার, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যে অধিকারগুলো জানতে দেওয়া হয়নি, সেই অধিকারগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি আপনাদের মাধ্যমে। প্রধান ভূমিকা আপনাদের। এবার মানুষ কী করবে ভবিষ্যতে সেটা মানুষের চিন্তা। কিন্তু চিরস্থায়ী ক্ষমতা কেউ কোনোদিন ধরে রাখতে পারবে না। কিন্তু দেখা যায় যে যখনই ভোট আসে তখনই এরকম শয়ে শয়ে দল হচ্ছে তাদের হচ্ছে ইস্তাহার প্রকাশ করে, মানুষের সামনে আসে, কিন্তু দেখা যায় বাকি 5 বছরের মধ্যে তাদের তেমন কোনো অস্তিত্ব পাওয়া যায় না, লড়াইয়ের সেরকম সুযোগ পাওয়া যায় না। জনসংঘ পার্টিকেও আমরা দেখেছি ইতিমধ্যে সেরকম প্রচারের আলোতে তারা আসে না, মানুষের সামনে আসেনি। সেক্ষেত্রে কি আপনারা এরপর থেকে সবসময় কি মানুষের সাথে এইভাবে থাকবেন, লড়াইয়ে থাকবেন? তাহলে জনসংঘের একটা ইতিহাস আপনাকে, যখন বিজেপি তৈরি হয় তখন জনসংঘের বলরাজ মদক বেঁচে ছিল, তিনি 2021-এ মারা গেছেন। তার কাছে অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন যে আমরা বিজেপি একটা সেকুলার টিম তৈরি করেছে, কিন্তু জনসংঘ তখন মনে করা হতো যে শুধু একমাত্র হিন্দু দল, কংগ্রেস ছিল একটা, তারপর ছিল জনসংঘ। যদি জনসংঘ ইলেকশন লড়ে তাহলে বিজেপি কোনোদিন দাঁড়াতে পারবে না। উনি কথা দিয়েছিলেন যে যতদিন তোমরা শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় সিদ্ধান্ত মানবে আমরা ইলেকশন লড়বো না। সেইভাবে তখন কি দেখুন জনসংঘ থাকতেও কিন্তু ইলেকশন করেই লড়া হয়নি, ঠিক আছে। কিন্তু 1921-এ যখন মারা গেলেন তখন থেকে তারপর থেকে জনসংঘ ফিরে নিয়েছে, এই জন্য জনসংঘ খুব কম দেখা গেছে। কিন্তু তারপর থেকে প্রত্যেক ইলেকশনে জনসংঘ বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্র ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া থেকে হচ্ছে না, ইলেকশনের সময় দেখা যায় সারা বছর আপনাদের কর্মকাণ্ড নিয়ে আপনারা মানুষের কাছে কি আসছেন? বলি ওটা আছে আমাদের, যেহেতু আমাদের সংগঠনটা একটু ছোট, এখন বলতে পারবো যে বিজেপি বা টিএমসি বা কংগ্রেস মধ্যে বিশাল বড়, কিন্তু যতটুকু আমাদের ক্ষমতা সেই ক্ষমতা আমরা ছোটো ছোটো প্রোগ্রামগুলো করতেই থাকি। আপনি খবর নেবেন যে দিল্লি থেকে নয়ডা, তামিলনাড়ু, কর্ণাটক সব জায়গায় ছোটো ছোটো, এবং পশ্চিমবাংলায় আমাদের ছোটো ছোটো। এবার এই বছর থেকে দেখছি আমরা খুব ভালো উৎসব দিচ্ছি, লোকের সমর্থন পাচ্ছি। আপনারা কিছু দেখতে পারেন এখন ইয়াং ছেলেরা সব সমর্থন দিচ্ছে, আমরা কাউকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাওয়া দিয়ে ডাকিনি, যেমন বড় দলগুলো। তো আমরা এসছি, তো এখন এদেরকে নিয়ে আমরা এগোবো। আশা করি এবার থেকে কর্মসূচি ভোটের পরেও পাবে, শুধু ভোটে না, ভোটের পরেও আমাদের যত ধরনের সোশ্যাল কাজ, ঠিক আছে, খালি শুধু সোশ্যাল কাজ কেন, আমরা প্রত্যেক আমাদের সব কিছুতে আমরা পাবেন। খেলাধুলো আছে বলে দিয়েছি যে যখনই কোনো অসুবিধা হবে আপনাদের কাছে এসে লোকাল লোক নালিশ করবে, আর আমরা ওকে। আগামী যেটা আমাদের আগামী যেটা আসছে বিধানসভা 2026-এ, তার জন্য আমরা পশ্চিমবাংলার বিভিন্ন সিটের জায়গা দাঁড় করার জন্য আমাদের প্রায় 20টা ক্যান্ডিডেট আমরা ঘোষণা করেছি। আশা করছি আরও 10টা করবে, সেটা বুধবার দিন ঘোষণা করব। সেটা কি শুধু কলকাতায় নাকি সারা না, পশ্চিম? সারা পশ্চিমবঙ্গ। কিন্তু এত অল্প সংখ্যক প্রার্থীর নাম ঘোষণা করে আপনারা কিভাবে লড়াই ময়দানে থাকবেন বলে মনে করছেন? আমরা এখন সত্যি কথা বলতে আমরা চাইছি কজন জনগণ আর আরও যারা বড় দল আছে তারা জানবে তাদের প্রতিদ্বন্দ্বী করার জন্য আরেকজন মাঠে আছে, তারা সততাভাবে লড়ছে এবং জনসাধারণের স্বার্থে লড়ছে। সেখানে আমরা মাদক উপস্থিতি দরজা করার যতটা চেষ্টা করছি করছি। জনসংঘ পার্টি মূলত কোন কোন এজেন্ডা নিয়ে লড়বে? ফার্স্ট হচ্ছে এমনি তো দেশ জুড়ে বলা যেতে পারে, কিন্তু যেহেতু বিধানসভা আমার এখানকার, একটা হচ্ছে প্রথম হচ্ছে যুবদের বেরোজগারি নিয়ে, যাদের কলকারখানা একদমই হয়নি, যেটা সিপিএম থেকে নিয়ে আজ পর্যন্ত এখনও হচ্ছে না, একটাও তৈরি করতে পারিনি, কোনো মেডিকেল নতুন তৈরি হতে পারিনি, শিক্ষা সংস্থান নতুন হতে পারিনি, মহিলার সুরক্ষার খুব পুষ্টি করা ভালো করে করেনি। আমাদের গোটা 6-7টা মেন মুদ্রা নিয়ে আমরা রাস্তায় আছি। কোন কোন এলাকায়, কলকাতায় বিশেষ করে কোন কোন এলাকায় আপনারা প্রার্থী? আপাতত এখন 3টে আমাদের ঠিক হয়েছে, একটা হচ্ছে ভবানীপুর, একটা হচ্ছে আমাদের মেটিয়া ব্রুজ, একটা হচ্ছে আমাদের দমদম। আপাতত কলকাতার মধ্যে 3টে সিট হচ্ছে। আর প্রত্যেকটা জেলায় কি আপনাদের ক্যান্ডিডেট দেওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে যদি সেরকম লোক হয় যারা সততায় মানে রাজনীতি করতে চায়, এ না যে টাকা ইনকাম করবো বা জায়গায় বড় দল ছিল, এরকম লোককে আমরা কোনো টিকিট দিতে চাইছি না, বা অন্য দল ছেড়ে এই ইলেকশন সময় দল জয়েন করবো ওরকম লোক আমরা টিকিট দিচ্ছি। দাদা, আরেকটা ব্যাপার, আমরা জানি জনসংঘ বলতে শ্যামাপ্রসাদ প্রতিষ্ঠিত যে জনসংঘ, সেই জনসংঘ আজকে বিজেপি দাবি করছে আমরা জনসংঘের প্রতিনিধি, সেখানে আপনারা তাদের সঙ্গে কীভাবে লড়াই দেবেন? দেখুন, এটা একটা আপনার মিডিয়া লোক আপনারা জানেন, সবাই এটা জানে না বলে বিজেপি এই গেমটা খেলে নিচ্ছে যে আমরা জনসংঘের একটা অধিকারী। ওরা তো অ্যাকচুয়ালি বেরিয়েছিল জনতা দল সংযুক্ত থেকে, ওটা জনসংঘ থেকে ডাইরেক্ট আসেনি। হ্যাঁ, যতদিন ওরা শ্যামাপ্রসাদ মুখার্জির সিদ্ধান্ত মানছিল আমরাও চুপচাপ ছিলাম। এখন ওরা শ্যামাপ্রসাদ আর দীনদয়াল উপাধ্যায়ের যে সিদ্ধান্ত, মূল সিদ্ধান্ত করে সরে গেছে, সেজন্য আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। ইতিমধ্যেই জনসংঘের নাম দিয়ে আমরা দেখতে পাচ্ছি
আরও একটি দল হচ্ছে রাজনীতির ময়দানে নেমেছে, সেই ব্যাপারে কি বলবেন? তার আমরা ঠিক এখনো জানি না ওটা কে কারা। অনেকে আছে ইলেকশনের সময় ভুয়ো নাম নিয়ে চলে আসে, যেটা একটা 2021 একবার হয়েছিল। ভারতীয় জনসংঘ বলে ভুয়ো বেরিয়েছিল, আমরা ইলেকশন কমিশনে কমপ্লেন জানাতে এসে নির্দলীয় হয়ে গেছিল। এখন এরকম কোনো নাম আসেনি, এলে আমরা অবশ্যই তার এগেনস্টে। আপনাদের জনসংঘ পার্টিটা কত বছর বয়স পুরনো? এটা দেখুন, এর প্রথম ইতিহাস হচ্ছে আপনার 1951 যখন শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ করেছিলেন, তারপর এটাকে চেঞ্জ করে দিয়ে আবার অখিল ভারতীয় জনসংঘ হলো 1976-এ, তারপর আবার 2009-তে এটা জনসংঘ পার্টি করেছে। আমরা সেভাবে চেঞ্জ করে সারা বছর আপনারা কি কি অ্যাক্টিভিটির মধ্যে থাকেন যেটা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে আমরা সারা বছরে সোশ্যাল ওয়ার্ক করে থাকি। যেমন গরিবদের জন্য, কারোর ছেলের স্কুলের বই খাতা হচ্ছে না, করে দিই, ড্রেস করে দিই, কোনো মেডিকেল কারো যদি হেল্প লাগে সেটা করি, কোনো গরিবদের যদি বিপর্যয় কোনো অসুবিধা করে ঘর বাড়ির জন্য টাকা পয়সা, আমরা নিজের থেকে যতটা নিজের স্তরে আমরা হেল্প করি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।